যে গুমের মামলাটি রয়েছে সেই মামলায় চার্জ গঠনের আদেশের জন্য দিন ধার্য ছিল। মামলা ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 5টি চার্জ গঠন করা হয়েছে আসামিদের বিরুদ্ধে এবং চার্জ গঠনের আদেশের প্রেক্ষিতে এই মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আগামী 19 জানুয়ারি প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এটি ছিল আমাদের আজকের চার্জ গঠনের মূল বিষয়। 19 জানুয়ারি সূচনা বক্তব্য হবে, কিন্তু সাক্ষ্য গ্রহণের মাধ্যমে তখন একই সাথে মামলা শুরু হবে। এই মামলাটি হচ্ছে মূলত জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার নামে পরিচিত যে প্রতিষ্ঠান বা স্থাপনাটি রয়েছে, যেটিকে আয়নাঘর নামে বলা হয়। সেই আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় 26 জন ভিকটিমকে গুম করে রাখা হয়েছিল। গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল। এই মানসিক এবং শারীরিক নির্যাতন এবং গুমের যে বিচার, এই বিচারিক প্রক্রিয়াতেই এই চার্জগুলো গঠন করা হয়েছে এবং এখানে মোট 13 জন আসামির বিরুদ্ধে আজকে আদালত চার্জ গঠন করেছেন এবং আগামী 19 তারিখে সাক্ষ্য গ্রহণ এবং ওপেনিং স্টেটমেন্টের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের বিচার শুরু হতে যাচ্ছে। আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে প্রায় 40+ সাক্ষীর নাম জমা দিয়েছি, তবে সবাইকে ডাকা হবে কিনা এটা আমাদের ডিসিশনের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নেব। শাহিদ ভাই, সাধারণত 21 দিন সময় দেওয়া হয় অভিযোগ গঠনের আদেশের পর থেকে, এবার সময়টা একটু বেশি আসলো। আসামি পক্ষ আবেদন করেছিলেন মূলত 2 মাস সময়ের জন্য এবং সার্বিক বিবেচনায় তারা যেহেতু বলেছেন যে এটি কমপ্লেক্স একটি মামলা এবং এই মামলার সাথে আসলে অনেক ধরনের বিষয় জড়িত আছে, তো সার্বিক বিবেচনায় ট্রাইব্যুনাল তাদেরকে 4 সপ্তাহের সময় দিয়েছেন এবং এর ভিত্তিতেই ডেটটা গঠিত হয়েছে। এটা আমরা আগেও ব্যাখ্যা করেছি এবং আমরা আবারও বলছি আজকে যে গুম হচ্ছে একটা কন্টিনিউইং অফেন্স। এটা আন্তর্জাতিক অপরাধ আইনের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কন্টিনিউইং অফেন্সের শুরু হয় যখন একজন ব্যক্তি তাকে তুলে নেওয়া হয় আইনের আশ্রয় থেকে এবং পরবর্তীতে যখন তিনি আবার পুনরায় জনসমক্ষে ফিরে আসেন ততদিন পর্যন্ত গুম কন্টিনিউ করে। এমনকি যেই ব্যক্তিরা এখন পর্যন্ত আইনের আশ্রয় ফিরে আসেননি, অর্থাৎ আমাদের এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের গুম কিন্তু এখনো কন্টিনিউ করছে। সুতরাং এটিও আমাদের মাথায় রাখতে হবে। এই বিষয়টা কন্টিনিউইং অফেন্স হিসেবে অপহরণকালীন সময় আমি ছিলাম কি ছিলাম সেটি বিবেচ্য নয়, বরং এই যে টোটাল প্রক্রিয়া এর মধ্যে কোনো একটি সময় যদি আসামির কোনো ধরনের কন্ট্রিবিউশন থেকে থাকে তাহলে তিনি এর জন্য লায়াবল হবেন এবং সেই ভিত্তিতেই আমাদের চার্জগুলো এবং অভিযোগগুলো আনা হয়েছে এবং আদালতও সেই ভিত্তিতেই অভিযোগ গঠন করেছে। অব্যাহতির আবেদনটা খারিজ করলো কোন যুক্তিতে? জি, আদালত অব্যাহতির যে আবেদনগুলো ডিসচার্জ পিটিশনগুলো ছিল এগুলো সবগুলো খারিজ করে দিয়েছেন এই গ্রাউন্ডে যে সমস্ত আর্গুমেন্ট আনা হয়েছে আসামি পক্ষের আইনজীবীদের মাধ্যমে এর সবগুলোই আসলে ট্রায়ালে বিবেচ্য বিষয়, অর্থাৎ সাক্ষী প্রমাণের মাধ্যমে তাদের এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। সুতরাং চার্জ ফ্রেমিং স্টেজে এই বিষয়গুলো বিবেচনা করার কোনো সুযোগ নেই, বিধায় হচ্ছে এই আবেদনগুলোকে রিজেক্ট করে দেওয়া হয়েছে।